এক্স রে। এই এক্স রে দুইভাবে তৈরি হয়। একটা এক্স রে তৈরি হয় মহাবিশ্বের বিভিন্ন ঘটনাবলী থেকে, আর একটা এক্স রে তৈরি হয় মানব নির্মিত। এই মানুষের তৈরি এক্স রে নিয়েই আজকের আমাদের আলোচনা। মানুষের তৈরি এক্স রে গুলো যেসব জায়গায় ব্যবহার করা হয়, যেমন মেডিকেল এক্স রে, আরেকটা করা হয় সিকিউরিটির ক্ষেত্রে। আর এই এক্স রে ব্যবহার করা হয় এলিমেন্ট শনাক্ত করার ক্ষেত্রেও, যেমন ধাতুটি পিওর ধাতু কিনা, মান ধাতুতে অনুধাতুর পরমাণু আছে কিনা। আর এই মিক্স ধাতুগুলোকেই এক্স রে দিয়ে আইডেন্টিফাই করা হয়। প্রতিটি এলিমেন্টের এক্স রে এনার্জি আলাদা, সেই এনার্জি ডিটেক্ট করে বলে দিতে পারে ধাতুটি পিওর কিনা। এছাড়াও এক্স রে ব্যবহার করা হয় জিওলজি, যেমন মাটি পাথর অ্যানালাইসিস, খনিজ সম্পদ খোঁজা এবং প্রত্নতত্ত্বের কাজে। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল অনেক রিসার্চ ও সায়েন্টিফিক রিসার্চের জন্য এক্স রে ব্যবহার করা হয়। এখন আসি মানুষের এক্স রে আবিষ্কার নিয়ে। 1895 সালে উইলহেম রন্টজেন একজন ফিজিক্সের অধ্যাপক ছিলেন। তিনি আলো নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে গিয়ে এই ছোট তরঙ্গ দৈর্ঘ্য ও বেশি কম্পাঙ্কের আলো আবিষ্কার করে ফেলেন, যার নাম দেন তিনি এক্স রে। এবং তিনি আরও দেখতে পারেন বিভিন্ন কঠিন বস্তুকেও ভেদ করে যেতে পারে এই এক্স রে। এবং পরবর্তীতে 1929 সালে ফিলিপস অফ হল্যান্ড প্রথম কমার্শিয়ালি রোটেটিং অ্যানোড এক্স রে আনেন। মানুষের তৈরি এক্স রে টিউব যেভাবে কাজ করে, এই এক্স রে টিউবটি গ্লাস এনভেলপের মধ্যে থাকে, আর এটি হয় পাইরেক্স গ্লাস দিয়ে। পাইরেক্স গ্লাসের মেল্টিং পয়েন্ট বেশি। আর এটি হচ্ছে ক্যাথোড, আর এটি হচ্ছে অ্যানোড। মেডিকেল এক্স রে টিউবের ক্যাথোডের মধ্যে ছোট বড় দুটি ফিলামেন্ট থাকে। বড় ফিলামেন্ট ব্যবহার করা হয় বুক প্যাড বা অ্যাবডোমেনের ক্ষেত্রে, আর ছোট ফিলামেন্ট দিয়ে হাত সহ অন্যান্য অঙ্গগুলো করা হয়। এই ফিলামেন্ট টাংস্টেনের হয়, আর টাংস্টেন ফিলামেন্টে থোরিয়াম দিয়ে কোটেড করা হয়, কারণ টাংস্টেনের ওয়ার্ক ফাংশন কমানোর জন্য। ওয়ার্ক ফাংশন বেশি বলতে টাংস্টেন থেকে ইলেকট্রন বের হতে বেশি এনার্জি লাগবে ও বেশি হিট লাগবে, তাই থোরিয়াম দিয়ে টাংস্টেনের ওয়ার্ক ফাংশন কমানো হয়। আর এতে ইলেকট্রন ইমিশন স্টেবল হয় ও ফিলামেন্টের লাইফ স্প্যানও বাড়ে। আর এগুলো হচ্ছে ফোকাসিং কাপ। এই ফোকাসিং কাপে নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয়, এবং সাথে ফিলামেন্টের মধ্যেও নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয়। তবে ফিলামেন্টের চেয়ে ফোকাসিং কাপে নেগেটিভ পটেনশিয়াল একটু বেশি দেওয়া হয়, কারণ এতে ফিলামেন্টের ইলেকট্রনগুলো ছড়িয়ে না থেকে এক জায়গায় ফোকাস হয়। ফলে ক্যাথোডের ইলেকট্রনগুলো অ্যানোডের দিকে যাওয়ার সময় ন্যারো বিম হয়ে যায়। ধরা যাক ক্যাথোড ফিলামেন্টে দেওয়া হলো -60 কেভি, আর ফোকাসিং কাপে দেওয়া হলো -60.5 কেভি বা কিলোভোল্ট। নেগেটিভ ভোল্টেজ মানে শূন্য এর চেয়ে মান কম। আর এতে যা হয়, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, আর ফোকাসিং কাপ আরও বেশি নেগেটিভ হওয়ার কারণে ইলেকট্রনগুলো বিকর্ষণ হয়ে ফোকাসিং কাপ থেকে দূরে চলে যায়। এর ফলে ইলেকট্রন অ্যানোডের দিকে যাওয়ার সময় ন্যারো বিম বা সরু রশ্মি হয়ে যায়। ফলে এক্স রের একটা শার্প ইমেজ পাওয়া যাবে। ফিলামেন্টের এক পাশে দেওয়া হয় নেগেটিভ ভোল্টেজ, আর অপর পাশে দেওয়া হয় পজিটিভ ভোল্টেজ। এই পজিটিভ ভোল্টেজ সাধারণত 5 থেকে 15 ভোল্টের হয়। এখানে ভোল্টেজ কম কিন্তু কারেন্ট বেশি। এই পজিটিভ ভোল্টেজ দেওয়া হয় ফিলামেন্ট গরম হওয়ার জন্য। ফিলামেন্ট গরম হলে ফিলামেন্ট থেকে ইলেকট্রন বের হবে। তাহলে প্রধানত ক্যাথোডকে নেগেটিভ ভোল্টেজে রাখা হয়, আর বিপরীত পাশে অ্যানোডকে রাখা হয় পজিটিভ ভোল্টেজ শূন্যতে। এই অ্যানোডও টাংস্টেন দিয়ে তৈরি। অ্যানোড টাংস্টেন দিয়ে তৈরির কারণ, টাংস্টেন মেল্টিং পয়েন্ট হচ্ছে 3422 ডিগ্রি সেলসিয়াস। আর এই টাংস্টেন ডিস্কটা থাকে রোটেটিং অবস্থায়, কারণ এক্স রে তৈরির সময় অ্যানোড সারফেস 2000 ডিগ্রি থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। যদি অ্যানোডের শুধু এক জায়গায় ইলেকট্রন আঘাত করে, তাহলে ওই জায়গার টেম্পারেচার অনেক বেশি হয়ে যাবে, ফলে অ্যানোড গলে যেতে পারে। তাই এই জন্য রোটেটিং অ্যানোড ব্যবহার করা হয়, আর কপার স্টেম দিয়ে হিট সরানো হয়, মানে তামার দণ্ড দ্বারা হিট সরানো হয়। মোটা দণ্ড অ্যানোডের সাথে লাগানো থাকে। কপার ব্যবহার করা হয় কারণ কপার ভালো পরিমাণে থার্মাল কন্ডাক্ট করতে পারে। এরপর কুলিং সিস্টেম হিট বের করে, যেমন এয়ার কুলিং, অয়েল কুলিং, ওয়াটার কুলিং। অ্যানোডে টাংস্টেন ব্যবহার করার আরেকটা কারণ হচ্ছে টাংস্টেনের জেড সংখ্যা বেশি, মানে প্রোটন সংখ্যা বেশি। টাংস্টেনের প্রোটন সংখ্যা হচ্ছে 78। প্রোটন সংখ্যা বেশি হলে স্ট্রঙ্গার ইলেকট্রিক ফিল্ড হয়, আর স্ট্রঙ্গার ইলেকট্রিক ফিল্ডের তুলনায় বেশি এক্স রে তৈরি হয়। আর সেই তৈরি হওয়া পদ্ধতিটাই আমরা এখন দেখি। আমরা আগে বলেছি ক্যাথোডে দেওয়া হয় নেগেটিভ ভোল্টেজ, সেটা -20 কেবি থেকে -150 কেবি পর্যন্ত হতে পারে। সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে এমভি বা মেগাভোল্ট পর্যন্ত হয়। আর অ্যানোডে থাকে পজিটিভ ভোল্টেজ 0। এইখানে পজিটিভ নেগেটিভ বলতে ভোল্টেজ সবসময় আপেক্ষিক, একটার তুলনায় আরেকটা বেশি বা কম। এই যে ক্যাথোড আর অ্যানোডের মধ্যে পজিটিভ আর নেগেটিভ ভোল্টেজ দেওয়া হলো, এই দুই এর মাঝখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, আর ইলেকট্রন নেগেটিভ চার্জ বলে পজিটিভের দিকে আকৃষ্ট হয়।
আর ইলেকট্রন -60 কেভি থেকে অ্যানোডের দিকে ত্বরান্বিত হয় বা গতিবৃদ্ধি পায়। ফলে ইলেকট্রন -60 কেভি থেকে 0 পর্যন্ত যেতে একটি পজিটিভ এনার্জি অর্জন করে। আর তা হচ্ছে -60 কেভি থেকে +60 কেভিপি। এই 60 কেভি নিয়ে ফ্রি ইলেকট্রনটি অ্যানোডের অ্যাটমে ঢুকে। ঢোকার পর ফ্রি ইলেকট্রনটি অ্যাটমের আউটার শেল ইলেকট্রনগুলোকে এক্সাইট করে। ফলে অ্যাটমের ইলেকট্রনগুলো কম্পিত হয় বা ল্যাটিস ভাইব্রেশন হয়। এই ল্যাটিস ভাইব্রেশন থেকে ফোনন তৈরি হয়। ফলে সেখানে তাপ তৈরি হয়। অ্যাটমের ইলেকট্রনগুলোকে ফ্রি ইলেকট্রনটি এক্সাইট করার কারণে ফ্রি ইলেকট্রনটি কিছু গতিশক্তি হারায়। আর ফ্রি ইলেকট্রনের বাকি গতিশক্তি ইলেকট্রনটি যখন নিউক্লিয়াসের কাছ দিয়ে যায় তখন ফ্রি ইলেকট্রনটি নিউক্লিয়াসের বৈদ্যুতিক আকর্ষণ বা কলাম অ্যাট্রাকশনের কারণে হঠাৎ বেঁকে যায়। ফলে ইলেকট্রনটি তার গতিশক্তি হারায়। আর সেই গতিশক্তি এক্স রে ফোটন হয়ে বের হয়। ইলেকট্রোম্যাগনেটিক তত্ত্ব অনুযায়ী যে কোনো চার্জড কণার গতি কমে গেলে বা ডিগ্রেড হলে রেডিয়েশন নির্গত করে। এখন কতটুকু রেডিয়েশন নির্গত হবে সেটি নির্ভর করে ইলেকট্রনটি কতটুকু গতিশক্তি হারালো। যেমন ইলেকট্রনটি 60 কেভি নিয়ে এসে যদি নিউক্লিয়াসের একদম কাছ দিয়ে যায় তাহলে নিউক্লিয়াসের বেশি বৈদ্যুতিক আকর্ষণের কারণে ইলেকট্রনটি বেঁকে তার 60 কেভি সম্পূর্ণ শক্তি হারায়। তাহলে ইলেকট্রনটি 60 কেভি এর এক্স রে নির্গত করবে। আবার ইলেকট্রনটি 60 কেভি নিয়ে এসে যদি নিউক্লিয়াসের দূর দিয়ে যায় তাহলে তার মাঝে বৈদ্যুতিক আকর্ষণ বা কলাম অ্যাট্রাকশন কম হবে। যদি সেক্ষেত্রে ইলেকট্রনটি 40 কেভি হারায় তাহলে 20 কেভি নিজের কাছে থাকে। তাহলে ইলেকট্রনটি থেকে 40 কেভি এর এক্স রে নির্গত হবে। যদি নিউক্লিয়াস থেকে আরও বেশি দূরে হয় তাহলে আরও কম শক্তি হারাবে। যদি সেক্ষেত্রে ইলেকট্রনটির 60 কেভি থেকে 10 কেভি হারায় তাহলে 10 কেভি এক্স রে এনার্জি তৈরি হবে। আর এই গতি কমে যাওয়া এক্স রেটাকে বলা হয় ব্র্যামস্টালং এক্স রে বা ব্রেকিং রেডিয়েশন। আর এইভাবে ইলেকট্রন বিভিন্ন গতিশক্তি হারানোর মাধ্যমে বিভিন্ন শক্তির এক্স রে রিলিজ করে। সেটা 0 থেকে সর্বোচ্চ শক্তি এক্স রে পর্যন্ত হতে পারে। তাই ব্র্যামস্টালং গ্রাফে একটা স্মুথ কার্ভ পাওয়া যায় যাকে বলে কন্টিনিউয়াস স্পেকট্রাম। তবে ব্র্যামস্টালংয়ে একটা ইলেকট্রন যে এনার্জি বা কেভি নিয়ে আসে ইলেকট্রনটি তত কেভি এর এক্স রে তৈরি করতে পারে না। কারণ আমরা আগে বলেছিলাম ফ্রি ইলেকট্রন যখন অ্যাটমের ভেতর ঢুকে সেই প্রথমেই অ্যাটম শেলের ইলেকট্রনগুলোকে এক্সাইট করে এবং অ্যাটমের ইলেকট্রনগুলোর মধ্যে ল্যাটিস ভাইব্রেশন শুরু হয়। আর এই ভাইব্রেশনের ফলে ফোনন তৈরি হয়। আর এই ফোননই হচ্ছে তাপ। মানে ফ্রি ইলেকট্রনটি তার কিছু শক্তি অ্যাটমের ইলেকট্রনগুলোকে দিয়ে দিয়েছে। আর বাকি গতিশক্তি নিজের মাঝে থাকে। আর বাকি গতিশক্তি বা কেভি এবং ইলেকট্রনটিকে নিউক্লিয়াস বাঁকাবে ও ইলেকট্রন কতটুকু কেভি এনার্জি হারাবে তার উপরই নির্ভর করে এক্স রে এনার্জি। আর রোটেটিং অ্যানোডে এত পরিমাণ তাপ উৎপন্ন হয় যে 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। ফলে এক্স রে টিউবে 99% তাপ উৎপন্ন করে আর 1% এক্স রে তৈরি করে। এই এক্স রে টিউবে ব্র্যামস্টালং এক্স রেও তৈরি হয় আবার ক্যারেক্টারিস্টিক এক্স রেও তৈরি হয়। যদিও টিউব ভোল্টেজের উপর নির্ভর করে ব্র্যামস্টালং এক্স রে বেশি হবে নাকি ক্যারেক্টারিস্টিক এক্স রে বেশি হবে। বেশি ভোল্টেজ দিলে ক্যারেক্টারিস্টিক এক্স রে বেশি হবে। তবে নির্দিষ্টভাবে টিউবে শুধু ক্যারেক্টারিস্টিক এক্স রে এবং নির্দিষ্টভাবে ব্র্যামস্টালং এক্স রে তৈরি করা যায় না। কারণ টিউবে কম বা বেশি ব্র্যামস্টালং ও ক্যারেক্টারিস্টিক এক্স রে উভয়ই তৈরি হবে। ব্র্যামস্টালং আমরা বলেছিলাম ব্রেকিং রেডিয়েশন, মানে ইলেকট্রন তার গতিশক্তি হারিয়ে এক্স রে তৈরি করে। আর ক্যারেক্টারিস্টিক এক্স রে হচ্ছে অ্যাটমের বিভিন্ন শেলের ইলেকট্রন বের করার মাধ্যমে বা আয়োনাইজেশন করার মাধ্যমে এক্স রে তৈরি করে। ক্যারেক্টারিস্টিক এক্স রে ফ্রি ইলেকট্রন যখন যথেষ্ট শক্তি নিয়ে সরাসরি অ্যাটমের ইলেকট্রনে আঘাত করে তখন ফ্রি ইলেকট্রনের সাথে অ্যাটমের ইলেকট্রনটিও বেরিয়ে যায়। ফলে অ্যাটম তখন আনস্টেবল হয়ে যায়। তাই উপরের শেল থেকে খালি হওয়া শেলে একটি ইলেকট্রন নেমে আসে। এই নামার সময় ইলেকট্রনটি দুই শেলের এনার্জি ডিফারেন্সের কারণে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি অর্জন করে। আর যখন ইলেকট্রনটি নিচের শেলে পৌঁছায় তখন সে তার কাইনেটিক এনার্জি রিলিজ করে। আর সেই রিলিজ করা কাইনেটিক এনার্জি এক্স রে ফোটন হয়ে বের হয়। এখানে এনার্জি ডিফারেন্স হচ্ছে যেমন টাংস্টেন অ্যাটমে কে শেল বন্ডেড এনার্জি -69.5 কেভি, এল শেল বন্ডেড এনার্জি -10 to -12 কেভি, এম শেল বন্ডেড এনার্জি -2.3 to -2.8 কেভি, এন শেল বন্ডেড এনার্জি -0.4 to -0.6 কেভি। এখন অ্যাটমের কে শেল হচ্ছে সবচেয়ে নিচে ও বন্ডেড এনার্জি বেশি নেগেটিভ। এখন যদি কে শেল খালি হয় এল শেল থেকে ইলেকট্রন ট্রানজিশন হয়ে নিচে নামে তাহলে তাদের এনার্জি ডিফারেন্স হচ্ছে -59.5 কেভি। আর এই -59.5 কেভি এনার্জি ডিফারেন্স থেকেই ট্রানজিশন ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হবে। আর এই কাইনেটিক এনার্জিটা হবে পজিটিভ, মানে +59.5 কেভি। ঠিক তেমনি এম শেল থেকে কে শেল ইলেকট্রন ট্রানজিশন হলে এনার্জি ডিফারেন্স হবে -67.2 কেভি, মানে
এম শেল থেকে কে শেলে নামতে ইলেকট্রন প্লাস 67.2 কেভি এর কাইনেটিক এনার্জি অর্জন করবে। যদিও কে শেল খালি হলে এল শেল ইলেকট্রনের ট্রানজিশন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এল শেল ইলেকট্রনের ওয়েভ ফাংশন কে শেলে ওভারল্যাপ করে। দুই শেলের মাঝে দূরত্ব কম এবং এল থেকে কে শেলের এনার্জি ভালোভাবে ম্যাচ করে। তাই এল থেকে কে শেল ট্রানজিশন সবচেয়ে বেশি অ্যালাউড। এল থেকে কে শেল ট্রানজিশনকে বলা হয় আলফা, এম থেকে কে শেলকে বলা হয় বিটা, এন থেকে কে শেল ট্রানজিশনকে বলা হয় গামা। তবে ক্যারেক্টারিস্টিক এক্সরেতে ফ্রি ইলেকট্রন শুধু যে কে শেল ইলেকট্রনকে আঘাত করে বের করে তা কিন্তু নয়। ফ্রি ইলেকট্রন অ্যাটমের যে কোনো শেল ইলেকট্রনকে বের করতে পারে। তবে তার জন্য অ্যাটম ইলেকট্রন বাইন্ডিং এনার্জি কেভি এর চেয়ে ফ্রি ইলেকট্রনের কেভি বেশি হতে হবে। যেমন কে শেল ইলেকট্রনকে বের করতে 80 থেকে 100 কেভি বা আরও বেশি কেভি দেওয়া হয়, কারণ কে শেল প্রায় 70 কেভি এর বাইন্ডিং এনার্জি। একটি ইলেকট্রন যখন অ্যাটমের বাইরে থাকে তখন তাকে ইনফিনিট দূরে বলা হয়, আর ইনফিনিট দূরে তার পটেনশিয়াল এনার্জি ধরা হয় শূন্য। আর ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে থাকে কারণ ইলেকট্রন নেগেটিভ চার্জ, নিউক্লিয়াস পজিটিভ চার্জের দিকেই যাবে। এই জন্য ইলেকট্রন ফ্রি অবস্থায় পটেনশিয়াল এনার্জি শূন্য ধরা হলেও অ্যাটমের ভিতরে কলাম ফোর্সের কারণে নিউক্লিয়াসের বিভিন্ন শেলে বন্ড অবস্থায় থাকে ইলেকট্রন, আর তাকে বলে বন্ড স্টেট। যেমন টাংস্টেন কেশলার বন্ড স্টেট পটেনশিয়াল এনার্জি হচ্ছে -69.5 কেভি, কারণ শূন্য থেকে তার নেগেটিভ অবস্থা -69.5 কেভি। আর বাইন্ডিং এনার্জি হচ্ছে +69.5 কেভি। বাইন্ডিং এনার্জিটা পজিটিভ, কারণ ইলেকট্রনটিকে -69.5 কেভি থেকে শূন্য পর্যন্ত তুলতে যে এনার্জিটা দেওয়া লাগবে তা তো পজিটিভ এনার্জি। তাহলে ইলেকট্রনটিকে -69.5 কেভি থেকে শূন্য পর্যন্ত তুলতে এনার্জির পরিমাণটা হবে +69.5 কেভি। আর এই +69.5 কেভি দিয়ে আঘাত করলে কেশিল ইলেকট্রন বের হবে। যদিও এই ব্যান্ডিং এনার্জির ক্ষেত্রে 80 থেকে 100 কেভি বা আরও বেশি কেভি দেওয়া হয়। আর নেগেটিভ অবস্থার যে বন্ড স্টেট মানে নেগেটিভ পটেনশিয়াল এনার্জিটা শুধু ইলেকট্রনের না, এই পটেনশিয়াল নেগেটিভ এনার্জিটা টোটাল ইলেকট্রন প্লাস প্রোটন পটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ। যেমন একটি হাইড্রোজেন অ্যাটমে একটি মাত্র প্রোটন ও একটি ইলেকট্রন থাকে। যদি হাইড্রোজেন অ্যাটম থেকে এই ইলেকট্রনটিকে বের করে ফেলা হয়, তাহলে ইলেকট্রন ছাড়া নিউক্লিয়াস বা প্রোটনের পটেনশিয়াল এনার্জি শূন্য ধরা হয়, কারণ ইলেকট্রন প্লাস প্রোটন বিপরীত চার্জ ছাড়া দুটির পটেনশিয়াল এনার্জি সংজ্ঞায়িত হয় না। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, ইলেকট্রন নেগেটিভ চার্জ নিউক্লিয়াস পজিটিভ চার্জের সাথে বন্ধন অবস্থায় থেকে ইলেকট্রন নিউক্লিয়াসের উপর থাকে, কিন্তু ইলেকট্রন নিউক্লিয়াসের ভেতর ঢুকে যায় না কেন? ইলেকট্রন হচ্ছে ওয়েভ এবং পার্টিকেল ডুয়ালিটি। একটি অ্যাটমের তুলনায় নিউক্লিয়াস খুবই ছোট। কতটুকু ছোট তা যদি উদাহরণ দেই, একটা অ্যাটমকে যদি ফুটবল স্টেডিয়াম ধরা হয়, নিউক্লিয়াস মাঠের মাঝখানে থাকা ছোট বালির দানা। এই অত্যন্ত ছোট স্থানে ইলেকট্রন যদি ঢুকে যায়, তার কাইনেটিক এনার্জি বেশি হয়ে যায়। একটি ইলেকট্রন যখন নিউক্লিয়াসের বাইরে থাকে তখন সে একটি ওয়েভ লেন্থেই থাকে, কিন্তু ইলেকট্রন যদি নিউক্লিয়াসের ভেতরে ঢুকে যায় তখন একটি ওয়েভ দিয়ে হবে না, তখন অনেকগুলো ভিন্ন ভিন্ন ওয়েভ লেন্থ যোগ করতে হবে। আর এই ছোট জায়গার মধ্যে যা হবে অনেকগুলো ভিন্ন ওয়েভ লেন্থের ওয়েভ প্যাকেট হবে। এখানে পি ভরবেগ, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ল্যামডা ওয়েভ লেন্থ। এই সূত্রের মানে দাঁড়ায় আলাদা আলাদা ওয়েভ লেন্থের জন্য আলাদা আলাদা ভরবেগ হবে। আর ইলেকট্রন যদি নিউক্লিয়াসের ভেতরে ঢুকে যায় তাহলে তার ওয়েভ লেন্থ হবে অসীম সংখ্যক, যাকে বলা হয় ওয়েভ লেন্থের সুপারপজিশন। আর প্রতিটা ওয়েভ লেন্থের জন্য আলাদা আলাদা ভরবেগ হবে। এতগুলো আলাদা আলাদা ভরবেগের জন্য ইলেকট্রনের গতিশক্তি অসীম হয়ে যায়। তাই ইলেকট্রন নিউক্লিয়াসের ভেতর ঢুকলেও বের হয়ে যাবে, যদিও কোয়ান্টাম কারণে তা হয় না, কারণ তাহলে অ্যাটম স্থিতিশীল থাকতো না, কেমিস্ট্রি বলে কিছুই থাকতো না, ইউনিভার্স সম্পূর্ণ ভিন্ন হতো। কাইনেটিক এনার্জি ইকুয়াল ইভি টিউব, মানে ইলেকট্রনকে টিউবে যে ভোল্টেজ দেওয়া হলো, অ্যানোড পজিটিভ আর ক্যাথোড নেগেটিভ বলে এই দুইয়ের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো চার্জ থাকলে তার উপর ফোর্স কাজ করে। আর ইলেকট্রন নেগেটিভ চার্জ বলে ইলেকট্রিক ফিল্ড পজিটিভের দিকে ফোর্স পায়। এই ক্ষেত্রে সূত্রটি হচ্ছে F ইকুয়াল কিউ ইন্টু ই। এখানে F হচ্ছে ফোর্স, কিউ হচ্ছে চার্জ, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এর মানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো চার্জ থাকলে তার উপর ফোর্স কাজ করে, আর এই ফোর্স ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করে এবং ইলেকট্রন কাইনেটিক এনার্জি পায়। কাইনেটিক এনার্জি ইকুয়াল ই ইন্টু ভি টিউব, মানে টিউবে যে পরিমাণ ভোল্টেজ দেওয়া হলো ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হবে সেই অনুপাতেই। ক্যাথোড ভোল্টেজ -60,000 ভোল্ট মানে -60 কিলো ভোল্ট। ক্যাথোড এবং অ্যানোডের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে +60 কেবিপি। আর তাই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হবে ই ইন্টু ভি টিউব ইকুয়াল ই ইন্টু 60 কেবিপি ইকুয়াল 60 কেভি। 1 ইভি। একটা ইলেকট্রনকে 1 ভোল্ট দিয়ে অ্যাক্সিলারেট করলে যে শক্তি পায়। এক্স রে ফিজিক্সে শক্তি অনেক বড়, তাই
কেভি ব্যবহার করা হয় বা কিলো ইলেকট্রন ভোল্ট ব্যবহার করা হয়। ব্ল্যাক হোল রেডিয়েশন কি? ব্ল্যাক হোল থেকে কেন জেট বের হয়? ব্ল্যাক হোলের প্রথম ধারণা মানুষ পায় কিভাবে? এবং ব্ল্যাক হোলের অন্যান্য সম্পর্কে জিনিস জানতে এখানে ক্লিক করতে পারেন। বিজ্ঞান সম্পর্কে জানতে বিজ্ঞান তরঙ্গের সাথে থাকতে পারেন।